your daily dose of happiness. বর্তমানে গ্রামীণ কর্মসংস্থানে চিংড়ি চাষ বা সাদা সোনা উৎপাদন একটি অত্যন্ত লাভজনক ক্ষেত্র। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে কয়েক লক্ষ মানুষের জীবিকা সরাসরি এর উপর নির্ভরশীল। স্থানীয় বাজারে চাহিদা এবং বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যা নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক। পোনা ধরা, ঘের ব্যবস্থাপনা, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণে বিপুল শ্রমশক্তির প্রয়োজন হয়, যা বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা রাখছে। সঠিক প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই সেক্টরে আন্তঃকর্মসংস্থানের অপার সম্ভাবনা রয়েছে। আজকের তাই রেডিও কলকাতার চাষবাস অনুষ্ঠানের আলোচিত বিষয় হল কর্মসংস্থানে চিংড়ি চাষ। এ বিষয়ে বলবেন ডক্টর নারায়ণ দাস, প্রাক্তন অধ্যক্ষ, চন্দ্রকেতুগড় এস মহাবিদ্যালয়, বেড়াচাঁপা, পূর্বতন ডিডার ও বিভাগীয় প্রধান, প্রাণীবিদ্যা বিভাগ, বসিরহাট কলেজ। আর শুনবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। সহযোগী কণ্ঠে সৌমি সামন্ত চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি প্রযোজনায় থাকছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনবেন কর্মসংস্থানে চিংড়ি চাষ এই বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে রয়েছেন ডক্টর নারায়ণ দাস, প্রাক্তন অধ্যক্ষ, চন্দ্রকেতুগড় এস মহাবিদ্যালয়, বেড়াচাঁপা, পূর্বতন রিডার ও বিভাগীয় প্রধান, প্রাণীবিদ্যা বিভাগ, বসিরহাট কলেজ। ডক্টর দাস, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। ধন্যবাদ ভাই। আমি প্রথমেই বলে নেই হ্যাঁ যে বিষয়টা যে আমরা আজকে একটু আলোচনা করব, হ্যাঁ হ্যাঁ তাতে সেটা কর্মসংস্থানের চিংড়ি চাষ, হ্যাঁ এইটা আলোচনা করব। তবে প্রথমেই বলে নেওয়া ভালো, হুম যেহেতু আমি মূলত অধ্যাপনার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলাম হুম হুম এবং চিংড়ি চাষ আমার এ বিষয়ে আমি কোনো এক্সপার্টও নই। হুম তবে আমার বাসস্থান যেহেতু আমি থাকি বসিরহাটে, সুন্দরবন অঞ্চলে। হ্যাঁ সুন্দরবন অঞ্চলে থাকি, হুম তা এখানকার যে চিত্র, এখানে চারদিকেই প্রচুর চিংড়ি চাষ হয়, হুম সেগুলো দেখে আমার মনে হয়েছে যে আমাদের যারা শ্রোতা বন্ধুরা এখন, রয়েছেন তাদেরকে জানানো প্রয়োজন, তাই তো? হ্যাঁ, আমরা যে ছেলেমেয়েরা, লেখাপড়া জানা ছেলেমেয়েরা যে আনএমপ্লয়েড অবস্থায় আছে, হুম 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 তাদের এটা হয়তো খুব কাজে লাগতে পারে। না, আপনি তো বসিরহাট কলেজেও যুক্ত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের সঙ্গে, তো হ্যাঁ, সেক্ষেত্রে আপনার তো একটা বিষয়গুলি সম্পর্কে অভিজ্ঞতাও রয়েছে। সেই অভিজ্ঞতা যদি আজকে শেয়ার করে আমাদেরকে দেন, তাহলে আমরা সেটা থেকে অনেকটা উপকৃত হব। তো যদি একটু হ্যাঁ, প্রথমে বলেন যে চিংড়ি চাষ ব্যাপারটা ঠিক কি, মানে কিভাবে সেটা আমরা কি বুঝবো এই চিংড়ি চাষ বলতে? অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাকে বলি হুম যে সমস্ত প্রাণী তো প্রাকৃতিক পরিবেশে থাকে, হুম হুম চিংড়িও তাই। চিংড়ি জলের আহ, থাকে হুম এবং একটা, আমরা বলতে পারি চিংড়ি একটা অর্থকরী ফসল। হুম হুম তা এই যে চিংড়ি, এই চিংড়িটাকে আমরা যদি প্রাকৃতিক পরিবেশ থেকে সংগ্রহ করে হুম একটা নিয়ন্ত্রিত পরিবেশে এবং নির্দিষ্ট জায়গায়, যেমন ধরুন কোনো ভেড়ি বা ঘেরি, জলাশয় বা পুকুর, এখানে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে তাদের প্রজনন, প্রতিপালন, বৃদ্ধি এবং উৎপাদন করার সঙ্গে সঙ্গে বিপণনেরও চেষ্টা করি, হুম তাহলে এই সামগ্রিক প্রক্রিয়াটাকে, পদ্ধতিটাকে আমরা অ্যাকচুয়ালি চিংড়ি চাষ বলতে পারি। এটা একটা আচ্ছা। ব্যবসায়িক দিক, হুম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক দিক, এবং সেদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা।
তো আমাদের দেশের এই যে অর্থনীতি, এখানে কি চিংড়ি চাষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? অবশ্যই, অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। চিংড়ি আমাদের একটা সাংঘাতিক অর্থকরী জলজ ফসল, হুম এবং আপনারা সবাই জানেন, আমরা দেখেছি হুম আমাদের যে বিস্তীর্ণ অঞ্চল, সুন্দরবন বিস্তৃত অঞ্চল, হুম বিশেষ দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, তাছাড়া ধরুন মেদিনীপুরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মানে যে এটা মূলত উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে মেদিনীপুর এবং দুই চব্বিশ উপকূলীয় পরগনা। অঞ্চল। হ্যাঁ, হুম, ঠিক তাই, ঠিক তাই। এর মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, কারণ এটা খুব রপ্তানিযোগ্য। হুম, আচ্ছা। এইটা করলে হুম আমাদের দেশের যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, হুম তেমনি গ্রামীণ অর্থনীতিকেও এটা খুব শক্তিশালী করে, এবং বহুমুখী প্রকল্প বহু মানুষের জীবন জীবিকার উৎস হয়ে উঠেছে। আপনারা শুনলে অবাক হবেন হুম বলুন। যে 2025 এবং 26 এই যে অর্থবর্ষ, হুম এতে ভারত থেকে রপ্তানি হয়েছে প্রায় 47,973 কোটি টাকার বেশি চিংড়ি। আচ্ছা। অর্থাৎ আমরা যে সামুদ্রিক পণ্য রপ্তানি করি, হুম তার থেকে যে আয়, তার প্রায় 2/3 আমরা এই চিংড়ি থেকে পেয়ে থাকি। প্লাস আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ আছে বলেও আমি মনে করি, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা। তো এই যে ব্যাপারটা, আমাদের যে এখন যুব সমাজের মধ্যে যে কর্মসংস্থানটা তো বাড়াতে হবে, তো আপনি বলছেন তো এটা বেশ সহায়ক চিংড়ি চাষ, কিন্তু যদি আরো বিভিন্ন দিক বলেন, এই চিংড়ি চাষের সঙ্গে নিশ্চয়ই খাবার উৎপাদন যারা করেন তারাও যুক্ত আছেন, যারা চিংড়ি হ্যাঁ, বিক্রি করেন তারা যুক্ত আছেন, তাই তো? বা যারা এই ঠিক তাই। সমস্ত গুলো তৈরি করছেন, যে ভেড়িগুলো তৈরি করছেন, সেখানকার মাটি কেটে যারা কাজ করেন, সেটাও তো যুক্ত আছে। যদি একটু বুঝিয়ে বলেন গল্পের মতো করে। হ্যাঁ, ঠিকই বলেছেন। এটা একটা বহুমাত্রিক বিষয়, মানে প্রচুর মানুষের কর্ম সম্ভাবনা এটাতে বেড়ে যায়। যেমন ধরুন, প্রথমেই বলবো আমরা যারা চাষ করেন, ফার্মার, চাষ করতে গেলে যে বিভিন্ন সময়ে কাজ হয়, তাতে প্রচুর লেবার লাগে, শ্রমিক যারা তারা কাজ পাবেন। প্লাস এই যে চিংড়ির পোনাগুলো, এটা প্রাকৃতিক পরিবেশেই মূলত হয়, অবশ্যই এখন কৃত্রিম ভাবেও করা যাচ্ছে। তা এদের যারা সিড প্রডিউসার এবং সিড সাপ্লায়ার, যারা বিক্রেতা ডিমগুলো বিক্রি করছেন, সেই সঙ্গে সঙ্গে ধরুন যারা ফিড অর্থাৎ চিংড়ির খাবার দাবার গুলো সরবরাহ করছেন, এরা, তারা পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত মানুষজনেরা, বিপণন বা মার্কেটিং এর সঙ্গে যুক্ত মানুষজন, সেই সঙ্গে সঙ্গে টেকনিশিয়ানস। আপনারা জানেন তো, নিশ্চয়ই সবাই জানেন যে চিংড়ি চাষটা আগের মতো নয়। এখন এটাকে বিজ্ঞান সম্মত পদ্ধতিতে চাষ করতে গেলে সেই বিষয়ে উপযুক্ত জ্ঞান থাকা দরকার, প্রশিক্ষণ থাকা দরকার। সেজন্য যারা টেকনিশিয়ানস, অর্থাৎ যারা আমাদের এই বিষয়ে লেখাপড়া করেছেন, তাদের ভীষণভাবে দরকার। আর চিংড়ির বিভিন্ন রকম রোগ ফোগ এইসব তো আছেই, তারা যারা হেলথ সুপারভাইজার তারা আছেন। প্লাস সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের সুন্দরবনে মায়েরা, মানে মেয়েরা, এক্ষেত্রে চিংড়ি চাষটাকে অবলম্বন করে প্রায় বেঁচে আছেন বলা যেতে পারে। তাদের বেশিরভাগই আমি অনেক জায়গায় নিজেও দেখেছি যে তারা এই নদীগুলোতে বীজ জাল পেতে সকালবেলা ওই হুম বীজ সংগ্রহ করেন। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এর সঙ্গে যুক্ত হতে পারেন। তাই এটা ভীষণভাবে আমার মনে হয়েছে যে আমাদের অনেক মানুষকে একসঙ্গে সাহায্য করতে পারে। আচ্ছা আচ্ছা, তাহলে গ্রামীণ অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য এই চিংড়ি হুম, চাষটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই। আচ্ছা, তাহলে এবারে আমরা আসবো যে এই যে চিংড়ি চাষের জন্য মানে কোন কোন ধরনের পরিবেশ দরকার, যেটা কিনা আমাদের চাষটাকে অনেক বেশি উপযোগী করে তুলবে এবং খুব কম মানে কষ্টের মধ্যেও আমরা সেটাকে সাফল্য লাভটা করতে পারবো।
হ্যাঁ, এই ব্যাপারে আমরা আগেও বলেছি যে এই চাষটা করতে গেলে একটা লবণাক্ত বা আধা লবণাক্ত জলজ পরিবেশ লাগবে। একদম এখন কিছু কিছু ক্ষেত্রে একদম মিষ্টি জলেও এই চাষটা করা যাচ্ছে, তবে সেটা মূলত গলদা চিংড়ির চাষটা হচ্ছে। অর্থাৎ যে অঞ্চলটাতে জোয়ার ভাটার যে নদী তার সংলগ্ন খাল বিল ভেড়ি বা ঘেরি বা পুকুর থাকে, সেই জায়গাগুলোই এটা বেশি উপযোগী। তারপর যেমন ধরুন আমরা বলতে পারি আমাদের যে আমি থাকি বসিরহাটে, এই বসিরহাটের সংলগ্ন উত্তর 24 পরগনার ধরুন বসিরহাট, হাসনাবাদ, নেজাট, গোসাবা, সন্দেশখালী, মিনাখা, হিঙ্গলগঞ্জ, এই সমস্ত ব্লক এই চাষের সঙ্গে ভীষণভাবে যুক্ত। আবার ধরুন ওদিকে এই গলদা যে বিষয় মানে গলদা যে চিংড়িটা, এই গলদা চিংড়ির জন্য মেদিনীপুরের উপকূল অঞ্চলটা বেশি উপযোগী। বিশেষ করে পূর্ব মেদিনীপুরের কাঁথি, খেজুরি, রামনগর, চণ্ডীপুর, এই সমস্ত জায়গাগুলোতে আমরা এটা অনুকূল পরিবেশ পেতে পারি, যেখানে চিংড়ি চাষ করা সম্ভব এবং এটা আমাদের পক্ষে খুব লাভজনক। আচ্ছা আচ্ছা। তো এবারে তাহলে আসবো যে এই চাষযোগ্য চিংড়ির জন্য নির্দিষ্ট নিশ্চয়ই প্রজাতি প্রয়োজন। তো মানে বিভিন্ন রকমের তো প্রজাতি রয়েছে, তো কোন কোন জাতের প্রজাতিটা হলে বেশি মানে লাভ হবে আমাদের বেশি, এবং সেটা আমরা খুব সহজে আমরা পছন্দ করব? আমরা মানে অ্যাকচুয়ালি একদিন মানে দীর্ঘদিন ধরে আমরা চিংড়ি বলতে মূলত গলদা এবং বাগদাকে বলতাম। সেই সঙ্গে হর্নে বা সব কিছু কিছু চিংড়ি আছে। তবে সাম্প্রতিক কালে মানে বিগত কয়েক বছরের মধ্যে চিংড়ি চাষের ক্ষেত্রে ভেনামি চিংড়ি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এবং বলতে গেলে প্রায় 90 থেকে 95% ভেনামি চাষ হচ্ছে। এই সঙ্গে আমি বাকি যে পরিচয়গুলো একটু দিই আপনাদের। আমরা প্রথাগত ভাবে পুকুরে যে চিংড়ি, যেটা গলদা আমরা পুকুরে চাষ করি, সেটাকে আমরা বলি জায়ান্ট ফ্রেশ ওয়াটার প্রন, এবং সায়েন্টিফিক্যালি এটাকে আমরা বলতে পারি ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্গি। পুকুর দিঘি এই বা নদীতে এই চাষটা হতে পারে। দ্বিতীয় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই যে বাংলাদেশ বা সুন্দরবন অঞ্চলে লবণাক্ততা যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাগদা চিংড়ি বা ব্ল্যাক টাইগার শ্রিম্প। এটা সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাকচুয়ালি পিনিয়াস মনোরম। এটাই হচ্ছে আমি বেশি এই অঞ্চলে দেখতে পেয়েছি। সেই সঙ্গে এখন যেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে হোয়াইট লেগ শ্রিম্প বা ভেনামি চিংড়ি। লিটোপেনিয়াস ভেনামি। মানে অ্যাকচুয়ালি বর্তমান বিশ্বের সারা বিশ্বব্যাপী সবচেয়ে চাষ করা হচ্ছে এই প্রজাতিটা। এছাড়া আছে ধরুন হর্নে চিংড়ি বা হরিণা, হোয়াইট শ্রিম্প, পিনিয়াস ইন্ডিকাস। তেমনি আছে আরো কিছু চিংড়ি আছে, যেমন ধরুন কুচো চিংড়ি, চাকা চিংড়ি, ইচা চিংড়ি। তবে এগুলো বাণিজ্যিক ভাবে তত গুরুত্বপূর্ণ নয়। এই হচ্ছে মোটামুটি আমাদের যে চিংড়িগুলো আমরা পাই বা চাষ করি। তবে মনে রাখবেন যে এখন ভেনামি চাষ হচ্ছে প্রায় 94 থেকে 95%। বাগদা হচ্ছে ধরুন প্রায় 5 থেকে 6%। আর গলদা সেই তুলনায় প্রায় 2%, 2%। এইভাবে এই বর্তমানে চাষগুলো হচ্ছে। এবং এক্ষেত্রে দাম সবচেয়ে বেশি কিন্তু গলদা, তারপরে বাগদা, তারপরে ভেনামি। কিন্তু উৎপাদনের দিক থেকে, প্রোডাকশনের দিক থেকে ভেনামিটা এগিয়ে আছে। ভেনামিটা এগিয়ে আছে। আর সেই জন্যই চাষবাস যারা করছেন তারা ভেনামিটাও বেশি করছেন, তাই তো? আপনি কি বলতে পারবেন যে ভেনামির দিকে মানুষজন কেন বেশি জোর দিচ্ছেন? এতে কি সুবিধা হচ্ছে? অ্যাকচুয়ালি
যে বেনামিতে খরচ কিছুটা বেশি পড়ে ঠিকই, হ্যাঁ। কিন্তু প্রোডাকশনটা এত বেশি হয় যে আচ্ছা। দাম একটু কম হলেও এটা কিন্তু আমাদের পুষিয়ে যায়। আমরা তো আপনিও জানেন যে হ্যাঁ। বাজারে গেলে আমরা ভালো বাচ্চা মানে টাইগার শ্রিম্প যেগুলো সেগুলো হ্যাঁ। প্রায় চোখে দেখতাম না। হ্যাঁ। দামও প্রচুর, 600 থেকে 1000 ধরুন কেজি। সেই ধরনের গলদা এরকম, ভেনামির দাম অনেক কম, 300 থেকে ধরুন 400 450 টাকা। এই এটা সস্তা, সাধারণ মানুষ বেশি পেতে পারে আর কি। ঠিক। এই জন্যই এই জন্য এর চাহিদাটাও বেশি বাজারে, তাই তো? চাহিদাও বাড়ছে, চাষও সেই জন্য বাড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এই বিষয়ের উপর লেখা গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত ও সৌমি সামন্ত চক্রবর্তী। চিংড়ি চাষের কথা এখন করিব বর্ণন, আহা করিব বর্ণন। কর অর্থ করি চিংড়ি চাষ কৃষক বন্ধুগণ, কর কৃষক বন্ধুগণ। চিংড়ি চাষের কথা এখন করিব বর্ণন, আহা করিব বর্ণন। কর অর্থ করি চিংড়ি চাষ কৃষক বন্ধুগণ, কর কৃষক বন্ধুগণ। চিংড়ি চাষের কথা এখন করিব বর্ণন। এঁটেল বা দোআঁশ মাটিতে বানাও একটা পুকুর, 25-30 শতাংশ 2-3 ফুট গভীর। এঁটেল বা দোআঁশ মাটিতে বানাও একটা পুকুর, 25-30 শতাংশ 2-3 ফুট গভীর। পোনা ছাড়ার আগে পুকুর শুকিয়ে নিও ভাই, পোনা ছাড়ার আগে পুকুর শুকিয়ে নিও ভাই। শতকে 2 কেজি চুন আর সারে পুকুরে তৈরি চাই, 2 কেজি চুন আর সারে পুকুর তৈরি চাই। 7-8 pH এর মান নিয়ন্ত্রণ যেন থাকে সর্বক্ষণ, 7-8 pH এর মান নিয়ন্ত্রণ যেন থাকে সর্বক্ষণ। কর সুস্থ সবল রোগমুক্ত পোনা নির্বাচন, কর সুস্থ সবল রোগমুক্ত পোনা নির্বাচন, কর সুস্থ সবল রোগমুক্ত পোনা নির্বাচন। চিংড়ি চাষের কথা এখন করি যে বর্ণন, তাহা করি যে বর্ণন। কর অর্থ করি চিংড়ি চাষ কৃষক বন্ধুগণ, কর কৃষক বন্ধুগণ। চিংড়ি চাষের কথা এখন করি যে বর্ণন, তাহা করি যে বর্ণন। চিংড়ি নিশাচর তাই সন্ধ্যায় দাও খাবার, ফিশ মিল সয়াবিন মিল দিও জৈব গোবর। চিংড়ি নিশাচর তাই সন্ধ্যায় দাও খাবার, ফিশ মিল সয়াবিন মিল দিও জৈব গোবর। কুচুরা পিঙ্কি ছটকা হরিণা ভেনামি, কুচুরা পিঙ্কি ছটকা হরিণা ভেনামি। বাগদা গলদা সাদা চিংড়ি কতই না দামি, কুচুরা পিঙ্কি ছটকা হরিণা ভেনামি। বাগদা গলদা সাদা চিংড়ি কতই না দামি। কম আয়াসে চিংড়ি চাষের এই তো বিবরণ,
কম আয়াসে চিংড়ি চাষের এই তো বিবরণ। ও ভাই চাষি চাষের আগে একটু দিও প্রশিক্ষণ। ও ভাই চাষি চাষের আগে একটু নিও প্রশিক্ষণ। চিংড়ি চাষের কথা এখন করিব বর্ণন, আহা করি যে বর্ণন। অর্থ করি চিংড়ি চাষ কৃষক বন্ধুগণ, কর কৃষক বন্ধুগণ। চিংড়ি চাষের কথা এখন করিলাম বর্ণন, আহা করিলাম বর্ণন। কর অর্থ করি চিংড়ি চাষ কৃষক বন্ধুগণ, কর কৃষক বন্ধুগণ। চিংড়ি চাষের কথা এখন করিলাম বর্ণন, চিংড়ি চাষের কথা এখন করিলাম বর্ণন। চিংড়ি চাষের কথা এখন করিলাম বর্ণন। এতক্ষণ শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর লেখা গান। সহযোগিতায় পূর্বাশা সামন্ত ও সৌমি সামন্ত চক্রবর্তী। বোঝা গেল তাহলে মোটামুটি। আর তাহলে যদি আমরা চিন্তাটা শুরু করতে চাই, হ্যাঁ, তো কোন প্রাথমিক ভাবে কি কি শুরু করতে হবে? যারা অনুষ্ঠান শুনছেন তাদের মধ্যে হয়তো কেউ উদ্যোগী হলেন, হ্যাঁ, এটা এক্সপার্টরাই ভালো বলবেন, তাহলেও আমি ঠিক। যেটুকু জানি আর কি হ্যাঁ, সাধারণভাবে। তবুও খারাপ আপনি ভালোই বলছেন, আমরা তো রেকর্ডিং করি, আমরা জানি আপনি যেগুলো বলছেন মোটামুটি যথেষ্ট কাজে লাগতে পারে। আপনার অভিজ্ঞতাটা আমার ভালোই লাগছে। হ্যাঁ, যে আমরা এই যে চাষ করতে চাই, প্রাথমিকভাবে ধরুন কেউ যদি চাষ শুরু করতে চাই, হ্যাঁ, তাহলে মোটামুটি ছটা বিষয় আমাদের নজর দিতে হবে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে একেবারে একটা ভালো জমি, উপযুক্ত জমি আর কি, জলাশয় যেটা উপযুক্ত হবে, আমি উপযুক্ত পরে বলছি। হুম, হচ্ছে আমার ভালো সিড, হুম, স্বাস্থ্যসম্মত পোনা আমাদের দরকার। হুম, তৃতীয় হচ্ছে ম্যানেজমেন্টের ক্ষেত্রে সঠিক, প্রথম কথা একদম সঠিক খাদ্য, ফিড, হুম, এক্সাক্ট ভালো ফিড, ভালো কোয়ালিটির ফিড আমাদের দরকার। 4 নম্বর আমরা বলতে পারি মেনটেনেন্স, জলের যে গুণাগুণ নিয়ন্ত্রণ, এটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এর উপরে সব নির্ভর করে। আর এই চাষ করতে গেলে আগের মতো কিন্তু ওই পুকুরে ছেড়ে দিই আমরা, তারপরে মাছ তুলি, এ করলে ভাই হবে না। এখন আমি ছেলে মেয়েদের বলবো যারা চাষ করতে চাও, তাদের প্রাথমিক প্রশিক্ষণ, ট্রেনিং, এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে গেলে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দরকার। অবশ্যই। আর এই প্রসঙ্গে আমরা বলতে পারি, ধরুন যে এর ইনভেস্টমেন্ট, আমাদের গ্রামের সাধারণ ছেলে মেয়েদের কিন্তু এই এতটা ইনভেস্ট করার ক্ষমতা নেই। আমি পরে বলছি কতটা ইনভেস্ট করতে হয়। হুম, তা সেক্ষেত্রে গভর্নমেন্টের লোন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক। ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বা ব্যাংকের লোন, হুম, ওদের পরামর্শ নেওয়া খুব দরকার। এখানে আমরা দু একটা কথা বলতে পারি। না, সেক্ষেত্রে তো প্রশিক্ষণটা হলে সুবিধা হয়। যদি কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেওয়া হয়, ঠিকই বলেছেন। হ্যাঁ, সেক্ষেত্রে তারা খুব সহজে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দেয়। শুধু যোগাযোগ না, আপনি যে প্রতিপালন করবেন, হ্যাঁ, হুম, মেনটেন করবেন চাষটা, হুম, সেখানে সায়েন্টিফিক নলেজ না থাকলে এটা কিন্তু লেমেনদের মতো করলে হবে না। হুম, হুম, যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, প্রথম কথাটাই বলি যে স্থান নির্বাচন, হুম, হুম, আমরা কেমন জায়গায় এটা করব। আগেই বলেছি যে লবণাক্ত বা আধা লবণাক্ত একটা জায়গা দরকার। এই ক্ষেত্রে এই লবণাক্ত বলতে একটা স্যালিনিটি বা লবণাক্ততা মোটামুটি 10 থেকে 25 পিপিটি পর্যন্ত করা যায়। 10 থেকে 25। আচ্ছা, তৃতীয় হচ্ছে যে এই যে জলাশয়টা যাকে আমরা নির্বাচন করছি, সেটার সঙ্গে যদি নদী বা খালের সরাসরি যোগাযোগ থাকে,
হুম এমনকি আমাদের এই 24 পরগনা যেখানে জোয়ার ভাটা খেলে, হুম নদীর জল ভেড়িতে ঢোকানো যায়, আবার হুম ভাটার সময় ছেড়ে দেওয়া যায়, এরকম জোয়ার ভাটা খেলে হুম এরকম একটা ভেড়ি হলে খুব ভালো হয়। হুম আর এই এই যে পুকুরটা হবে, এই হুম পুকুরের মাটি কিন্তু অবশ্যই হবে কাদা মাটি, অর্থাৎ আচ্ছা যেটা ভালো জল ধরে রাখতে পারে। হুম বালি হুম মাটি বা অন্য কিছু হলে কিন্তু হবে না এটা ভালো। হুম 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 আর অবশ্যই এখন তো জানেন যে সব জায়গাতেই প্রায় পলিউশন বা দূষণ এমন ভাবে ছড়িয়েছে যে হুম ভালো জায়গা পাওয়া মুশকিল। তবে চেষ্টা করতে হবে যত সম্ভব বেশি বন্যা না হয় বা খুব দূষণ মুক্ত যেন হয়, এটা আমাদের হুম ভাবতে হবে। আর অবশ্যই থাকতে হবে রাস্তা এবং ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা। ঠিক আছে, ঠিক, যাতে এটা করে হচ্ছে অন্তত আমাদের একটা plan-এ। ভ্যান ঢুকতে পারবে, তাই তো? ভ্যানে করে হয়তো কিছু হ্যাঁ আনতে হ্যাঁ হলো, খাবার আনতে হলো, বা হ্যাঁ হ্যাঁ চিংড়িটাকে যখন নিয়ে যাবো বাজারে, সেক্ষেত্রে সুবিধা হবে অনেকটা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সেরকম একটা জায়গা অবশ্যই দরকার আছে। আর যেহেতু বিভিন্ন যন্ত্রপাতি আমাদের অনেক সময় মানে চালাতে হয়, বিশেষ করে হুম ধরুন এয়ারটার বা অন্যান্য কিছু, সেজন্য হ্যাঁ বিদ্যুতের যোগাযোগটাও দরকার আছে। হুম। এবং তবে তবে সেটা কিন্তু খুব আর নিখুঁত ভাবে এক্ষেত্রে পরিকল্পনা করে করতে হবে। মানে একটা তার দিয়ে বিদ্যুৎ নিয়ে চলে গেলাম, সেক্ষেত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যাওয়ার ভয় থাকতে পারে। সেই জন্য সবটা না, নিখুঁত করে, হ্যাঁ, সুন্দরভাবে সেটা দেখে নিতে হবে। ভালো মিস্ত্রি দেখে সেটা বুঝে নিতে হবে, তাই কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই সাবধানতা, সাবধানতা তো অবশ্যই আমাদের হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ, দেখা যায় তো কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেল। হুম হুম হ্যাঁ, এই হুম, ঘটনাগুলো ঘটতে পারে, সেই জন্য খুব সাবধানতা নিতে হবে কিন্তু, হ্যাঁ, যেহেতু সেখানে নিশ্চয়ই জল নিশ্চয়ই, মাটি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে, তাই কি না? হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ, ঠিক ঠিক, সাবধানতা অবশ্যই দরকার। হুম নেক্সট টাইম বলতে পারি যে ধরুন এই যে পুকুরটা আমরা ঠিক করলাম, হুম হুম এটাকে করতে হবে, প্রস্তুত করতে হবে। হুম হুম প্রস্তুত করতে গেলে যে কথাগুলো দরকার, আমি হুম ডিটেলস আর হয়তো যাবো না কারণ সময়ের ব্যাপার আছে। যেমন হুম ধরুন হুম প্রথম কথা হচ্ছে যে পুকুর যে জায়গাটাকে আমরা শুকনো এবং পরিষ্কার করতে হবে, হুম এটা একটা প্রথম কথা। কারণ আগাছা যেগুলো বা মাছ যেগুলো, শত্রু মাছ বা কাঁকড়া, এগুলোকে দূর করতে হবে। হুম তারপর মাটিটা শোধন করতে হবে। মাটিটা শোধন মানে এখানে ধরুন আমরা ওই চুন শুকনো করে দিয়ে চুন প্রয়োগ করতে হবে, যাতে করে হুম আমরা জলের যে পিএইচ মাত্রা, হুম লবণাক্ততা বা অম্লত্ব, এটা আমরা মেনটেন করতে পারি। মোটামুটি ধরুন হেক্টরে, হ্যাঁ, 200 থেকে 500 কেজি আচ্ছা আচ্ছা পার হেক্টর। হুম হুম এটা হচ্ছে মোটামুটি আমাদের পিএইচটা ঠিক করার জন্য। হুম লাইমিং বলি আমরা এটাকে, লাইমিং বলি। হুম? হুম আচ্ছা, সেই সঙ্গে আছে প্রাথমিক স্তরে এই যে মানে গুলো, এরা যেহেতু ওই প্ল্যাঙ্কটন খায় প্রাথমিক স্তরে, হুম হুম তা সেই প্ল্যাঙ্কটন তৈরি করতে গেলে ওই মাটিতে সার প্রয়োগ করতে হয়। সার প্রয়োগ মানে আমরা জৈব সারই প্রেফার করব। আচ্ছা জৈব সারের মধ্যে যেমন গোবর, হুম, আর কিছু কিছু আর্টিফিশিয়াল কৃত্রিম সারও আমাদের সাহায্য নিতে হবে। যেমন ধরুন ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট, হুম এগুলো মাটিতে প্রয়োগ করব, যাতে করে প্রাকৃতিক খাদ্যটা তৈরি হয়ে থাকে। ঠিক আছে, হুম এরপরে আমরা ওই পুকুরকে আমরা তার জল ভরাট করব। জল ভরাট করতে গেলে ছাঁকনি দিয়ে জল প্রবেশ করাবো। এই জলের গভীরতা হবে ধরুন 1 থেকে 1.5 মিটার। এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, কম হুম বেশি কিছুটা হয়। হুম আর ওই পুকুরটার ধরুন পিএইচ মাত্রা হবে মোটামুটি 7.5 থেকে 8.5, এটা পিএইচ হবে। আর লবণাক্ততা আমি আগেই বলেছি যে মোটামুটি হ্যাঁ 5 থেকে 25 ppm। ডিজলভ অক্সিজেনও 5 মিলিগ্রাম পার লিটার। তবে মনে রাখতে হবে এই জলে যেন অ্যামোনিয়া কম থাকে, এটা না হলে কিন্তু সব পোনা মারা যাবে। নেক্সট স্টেপ আমাদের হবে পোনা ছাড়া বা মজুত করা, স্টকিং। এই স্টকিং করতে গেলে আমরা পোস্ট শ্রাদ্ধি আমরা ওখানে ছাড়বো। আর
মজুদ করার যে ঘনত্ব ওটা বিভিন্ন রকম হতে পারে। তবে আমরা যদি এক্সটেন্সিভ করি, অর্থাৎ মোটামুটি ন্যাচারাল কন্ডিশনে থাকবে, তাহলে 2 থেকে 5টা পোস্ট লার্ভি প্রতি ঘনমিটারে, প্রতি ঘনমিটারে আমাদের মোটামুটি প্রায় আমরা 2 থেকে 5টা সাধারণভাবে। যদি সেমি ইন্টেন্সিভ হয় তাহলে কিন্তু 10 থেকে 20টা পার মিটার স্কোয়ার, অর্থাৎ প্রতি ধরুন একরে 1 থেকে 1.5 লক্ষ পোনা মজুদ করা যায়। ঠিক আছে। আচ্ছা। আর ইন্টেন্সিভ হলে তো আরো বেশি লাগবে, তবে ইন্টেন্সিভটা আমাদের কাম্য নয়, ওতে অনেক সমস্যা অনেক বেশি। আর এবার বলতে পারি যে আমাদের এই মাছ মানে চিংড়ি প্রতিপালন করতে গেলে ভালো খাবার দরকার, ওটা প্রোটিন রিচ খাবার দরকার। এই প্রোটিন রিচ খাবারের মধ্যে আমরা ধরুন 30 থেকে 35% প্রোটিন পাবো এমন মিল এটা তৈরি করতে হবে বা কিনতে হবে, যার মধ্যে সয়াবিন গুঁড়ো, ফিশ মিল বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ, ফিশ মিল, সরষের খোল, গমের কুঁড়ো, চালের কুঁড়ো, শামুক মাংস, ঝিনুক গুঁড়ো, ছোট ছোট মাছ, ব্লাড মিল, রক্ত ব্লাড মিল, রেশম কিট মিল, এগুলো যেন আমরা ওই খাবারের মধ্যে দিতে পারি। আর খাবারগুলো ধরুন ট্রেতে করে, ওই যে ফিড ট্রে পাওয়া যায়, ওই ফিড ট্রেতে ধরুন দিনে 2 থেকে 4 বার খাওয়াতে হবে। এই হচ্ছে মোটামুটি খাওয়ার ব্যাপারটা। আর জল যে ম্যানেজমেন্ট, ওয়াটার ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা, নিয়মিত জলটা কিন্তু পরিবর্তন করতে হবে। পরিবর্তন মানে হচ্ছে জলের এটা মোটামুটি 15 দিন অন্তর এটা করতে হবে, এবং এটা পরিমাণ ধরুন 10 to 30% আমাদের এইটা জল চেঞ্জ করতে হবে। আর নিয়মিত ভাবে জলের গুণাগুণ, অর্থাৎ তার পিএইচ, ডিজলভ অক্সিজেন, অ্যামোনিয়া কি পরিমাণে আছে, এগুলো কিন্তু আমাদের নিয়মিতভাবে দেখতে হবে। আমরা জলের, কারণ জল নষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। আপনি যাই করুন না কেন, জল নষ্ট হলে সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বাগদা চিংড়ি সম্পর্কে দুটো কথা বলতে পারেন? বাগদা চিংড়ি যে চাষটা যখন হবে। হ্যাঁ, বাগদা, আমরা তো বাগদাই মূলত বললাম, যেটা বললাম পদ্ধতিটা মূলত বাগদার জন্যই বললেন, তাই তো? আচ্ছা, আমি বলছি যে যেহেতু বললেন যে ভেনামিটাও বেশি লোক চাষ করে, তো ভেনামি নিয়ে কি 2-4 কথা বলা যাবে নাকি মোটামুটি একই রকম? বাগদার সঙ্গে ভেনামির মোটামুটি একরকম, মানে ওই 6টা পর্যায়ে আমাদের রক্ষা করতে হবে। গলদার ক্ষেত্রে অবশ্য একটু আলাদা। গলদার ক্ষেত্রে যেহেতু গলদাটা মিষ্টি জলে চাষ হয়, তো এই জন্য হালকা লবণাক্ত বা মিষ্টি জল হলেই ভালো হয়, নিচু জমিতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, যেটা আমাদের কাছে খুব ইন্টারেস্টিং ব্যাপার, এখন দো ফসলি আমরা করতে পারি। দো ফসলি মানে হচ্ছে ধান এবং গলদা, ধান চিংড়ি যৌথ চাষ। আচ্ছা, আমরা কিন্তু করতে পারি। এটা খুব খুব মানে লাভজনক। রিস্ক অনেক কম, ইনভেস্টমেন্ট অনেক কম। তো সেই থেকে গলদা ধান একসঙ্গে চাষ করতে পারি। আচ্ছা, এই ধরনের চাষবাসকে বলা হয় সুসংগত চাষবাস। হ্যাঁ, ঠিকই বলেছেন, ইন্টিগ্রেটেড ফার্মিং আমরা এটাকে অনেক সময় বলে থাকি। এখানেও আপনার ধরুন ওই একটা ব্যাপার হচ্ছে যে জমিটা আমরা চাষ করবো, সেই জমিটা চারদিকে ধরুন 1 থেকে 1.5 মিটার চওড়া এবং প্রায় 1 মিটার গভীর ট্রেঞ্চ বা খাল তৈরি করে নিতে হবে। মানে মাঝখানে উঁচু জমি আর চারদিকে নিচু খাল, এইটা আমাদের করতে হবে। বাঁধ দিতে হবে, বাঁধটা 1.5 মিটার উঁচু বাঁধ হবে। জল ঢোকানো বের করার জন্য থাকবে, মানে আউটলেট ইনলেট থাকবে। আর একই রকম ভাবে আমাদের ওই চুন প্রয়োগ করতে হবে। জল ব্যবস্থাপনা প্রথমে ধরুন জলে এই জমিতে 10 থেকে 15 সেন্টিমিটার মতো জল রাখতে হবে,
কিন্তু যেহেতু ধানের চারাটা ক্রমশ বাড়বে, সেজন্য জলের এটা গভীরতা বাড়াতে হবে। কারণ দ্বিতীয় স্টেজে 30 থেকে প্রায় 50 সেন্টিমিটার, এবং খালে কিন্তু সবসময় 80 থেকে 100 সেন্টিমিটার। যে আমরা সব ধরনের ধান কিন্তু ওখানে চাষ করতে পারবো না। আচ্ছা। আমাদের এটা মনে রাখতে হবে, কারণ আমরা জল যেহেতু নিচ্ছি অর্থ লবণাক্ত, একদম পুরোপুরি মিষ্টি জল নয়, সেজন্য লবণ সহ মানে সহনশীল গাছ, মানে লবণ সহনশীল জাতটাকে পছন্দ করতে হবে। ঠিক তাই সেটাই করবো। আর আমরা বোরো চাষটাকেই গুরুত্ব দেবো। আচ্ছা। বোরো চাষের সময় এইটা করা আমাদের পক্ষে সুবিধা। হ্যাঁ। মানে ধরুন ডিসেম্বর জানুয়ারি যে সময়টা আর কি। এখানে ধরুন ওই ধানের চারাগুলো প্রথমে করবো, ধানের চারা রোপণ হয়ে যাবে, ধানের চারা রোপণ হওয়ার পর আমরা দিন 15 পরে ওই চিংড়ি ওখানে ছাড়া যাবে। ঠিক আছে? হ্যাঁ, এই তখন ওই পোনার যে আমরা পোস্ট লার্ভা যেটা ছাড়বো, মোটামুটি 5 থেকে 10 সেন্টিমিটার মাপের। আচ্ছা। আর এক্ষেত্রে আমরা স্টকিং ডেনসিটি মোটামুটি 5 হেক্টরে 5,000 থেকে 10,000, এই হচ্ছে একটা মোটামুটি মাপ আর কি। আচ্ছা, যে কোনো চাষবাসের ক্ষেত্রে তো থাকে, একটা সমস্যাও থাকে। হ্যাঁ, তো সেই দিকগুলো যদি একটু আলোচনা করেন তাহলে সেগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারি। হ্যাঁ, ঠিক। চাষ করলে সমস্যা থাকবেই। 4 ধরনের সমস্যা মোটামুটি আমরা লক্ষ্য করি। প্রথম কথা হচ্ছে রোগ সংক্রমণ, দ্বিতীয় হচ্ছে জলের মান, সেটা যে অবনতি না ঘটে যাতে না ঘটে। আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন হচ্ছে। আচ্ছা। এই ধরুন এখনই বৈশাখে আমরা দেখছি কখনো দেখছি প্রায় 35 ডিগ্রি 28 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই যে আবহাওয়ার পরিবর্তন, এটাকেও আমাদের দেখতে হবে। প্লাস কি বলুন, একটা সমস্যা হচ্ছে যে বাজারের যে দাম, এই বাজারের দামের কিন্তু ওঠানামা আছে। আর গ্রামের দিকে আর একটা সমস্যা আমরা দেখতে পাই, সেটা কি বলুন দেখি, এই পাড়াপড়শির শত্রুতা। জলে বীজ দিয়ে দেবো, সে এক সাংঘাতিক সমস্যা এরকম হয়। এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের 24 পরগনার এই যে অঞ্চলটা হাড়োয়া, মিনাখা, বসিরহাট এই অঞ্চলে এই জলে মানে ভেড়িকে কেন্দ্র করেই মাছ, দাঙ্গা, পুলিশ, কোর্ট কেস অনেক কিছু হয়। এটাও একটা বড় সমস্যা, মানে মেনটেন করা একটা সমস্যা। এই যেটা খুব ইম্পর্টেন্ট, রোগ বা ডিজিজ। এই ডিজিজের ক্ষেত্রে হোয়াইট স্পট সিনড্রোম, মানে হঠাৎ মৃত্যু, মারা যাচ্ছে, এটা একটা ব্যাপক ক্ষতি হতে পারে। তেমনি ভাইরাল ডিজিজ, এতে হলে বৃদ্ধি কমে যাবে। আর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে তো ভিব্রিও ইনফেকশন, যাতে চিংড়ির খোলসগুলো নরম হয়ে যায়, ক্ষত সৃষ্টি হয়। সেই সঙ্গে আছে ফাঙ্গাল ইনফেকশন। এটা হচ্ছে রোগের দিক থেকে প্রধান সমস্যা। আর আমি আগেই আপনাকে বলছিলাম যে এই চাষটা করতে গেলে সায়েন্টিফিক নলেজ থাকা দরকার। অবশ্যই একজন ট্রেন্ড যে কাল্টিভেটর বা ফার্মার না হলে, ধরুন জলের যে পরিমাপ, পিএইচ মাত্রাটা, এটা বাড়ছে না কমছে, এটা অ্যাসিডিক না ক্ষারীয়, আম্লিক না ক্ষারীয়, এটা মাপা দরকার। অর্থাৎ একটা ছোট ল্যাব মতো থাকলে ভালো হয়। তেমনি ধরুন অক্সিজেন, ডিজলভ অক্সিজেন পরিমাণটা কত আছে, স্বাভাবিক ধরুন 7.5 থেকে 8.5 এই পিএইচ এর ক্ষেত্রে। তেমনি ডিজলভ অক্সিজেনের ক্ষেত্রে ওই ±5 মিলিগ্রাম পার লিটার। এবং অনেক ক্ষেত্রে হয় কি জানেন তো, যে বিভিন্ন পচন হলে অ্যামোনিয়া পরিমাণটা অনেক সময় বেড়ে যায়। আর অ্যামোনিয়া পরিমাণ বেড়ে যাওয়া মানে হচ্ছে একটা বিষক্রিয়া সৃষ্টি হবে। তাছাড়া তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হতে পারে, এতে
চিংড়ির বৃদ্ধি কমে যায়, প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এটা হতে পারে। আর গোড়াতে আমাদের ওই যে পোনাগুলো আমরা ছাড়ছি, পোনাগুলোর মান সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। এগুলো আমরা অনেক সময় কম দামে আমরা কিনি, কিন্তু সেগুলো করা যাবে না। হ্যাঁ, উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কেনা দরকার। আর খাবারের কথা আমি তো আগেই বলেছি আপনাকে, যে খাবারের কথা বলেছি, পরিবেশগত সমস্যার কথাও আছে। এই আমাদের সুন্দরবনে বড় সমস্যা কি জানেন তো, এই যখন বর্ষার বা অন্য সময় নদী বাঁধ ভেঙে যায়। এইটা একটা খুব আমাদের গুরুত্ব ব্যাপার। আর ইদানিং কালে ঝড় ঝঞ্ঝা ভীষণ ভাবে বাড়ছে, এটা একটা প্রতিকূলতা সৃষ্টি করে, লবণাক্ততারও পরিবর্তন হয়। আর উপকূল এলাকায় আরো কিছু কিছু সমস্যা আছে যেগুলো আমাদের বিপদে ফেলতে পারে আর কি। আর মাটি থেকে অনেক সময় ওই বিষাক্ত গ্যাস ট্যাস উৎপন্ন হয়, তার চিংড়ি মারা যায়। আর যেগুলো শত্রু এবং পরজীবী আছে, ধরুন কাঁকড়া, মাছ, পাখি, হ্যাঁ, পরজীবী সংক্রমণ, এগুলো আমাদের সমস্যা তৈরি করতে পারে। সেজন্য এগুলো আমাদের দিকে আমাদের নজর রাখা খুব বেশি দরকার। আচ্ছা আচ্ছা, আপনি তো একটু আগে বলছিলেন যে ধানের সঙ্গে চিংড়ি চাষ, এই যে সুসংহত চাষ, মানে এটা মানে মোটামুটি কেমন কেমন কয়েকটি পর্যায়ে যদি একটু বলেন আর কি সংক্ষেপে। পর্যায়গুলো বলবো আপনাকে? হ্যাঁ হ্যাঁ বলুন। মানে আমরা কিভাবে ধানের সঙ্গে চিংড়ি চাষ করতে পারি একটু বলেছি আপনাকে। ধানের সঙ্গে চিংড়ি চাষের যে পর্যায়গুলো, সেটা আমি প্রথমেই বলেছিলাম যে ওই একই ভাবে স্থান নির্বাচন, যে কোথায় আমরা কোন জায়গাটায় করবো, এটা আলাদা কোনো ব্যাপার না। আমরা যেখানে সাধারণভাবে ধান চাষ করি সেই জমিগুলো হলেই হবে, তবে নিচু জমি হওয়া দরকার আছে। আপনি বলেছেন যে বড় সিজনটাকে বাঁচতে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, স্থান নির্বাচনের পর আমরা আগে বলেছি যে আমরা ওই জমি প্রস্তুত করতে হবে, অর্থাৎ ওই ধানের জন্য একটা হাইল্যান্ড আর চিনির জন্য একটা লো ল্যান্ড। অর্থাৎ বলেছিলাম না আপনাকে যে ওই ধান আমরা এখানে চাষ করি, তার চারদিকে, ক্ষেতের চারদিকে একটা ট্রেঞ্চ বা খাল মতো তৈরি করতে হবে আমাদের। এটা ধরুন চারপাশে ওই 1 থেকে 1.5 মিটার চওড়া, আর ধরুন ওই 1 মিটার মোটামুটি গভীর, এরকম একটা খাল তৈরি করতে হবে, যাতে করে আমরা ওই দুটোকে একসঙ্গে, দুটো ফসলকে একসঙ্গে আমরা মেনটেন করতে পারি। আর বাঁধ থাকবে চারদিকে, বাঁধ মানে ধরুন 1 থেকে 1.5 মিটার উঁচু বাঁধ রাখতে হবে। এখানেও ঠিক একই নিয়ম ভাবে যে চুন প্রয়োগ করতে হবে, সার প্রয়োগ করতে হবে। জল, আমি বলেছি আগে যে জলের ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধান চাষের শুরুতে ধরুন 10 থেকে 15 সেন্টিমিটার জল আমাদের রাখলে চলবে, কিন্তু ধানের চারা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধরুন প্রথমে যদি 10 থেকে 15 সেন্টিমিটার জল রাখা হয়, তাহলে পরে জলের গভীরতা বাড়াতে হবে, 30 থেকে 50 সেন্টিমিটার হবে। আর খালে যেখানে চিংড়ি আছে, এখানটা যেন সবসময় মোটামুটি 80 থেকে 100 সেন্টিমিটার গভীর থাকে। এইটা আমাদের ওই ধান চিংড়ি যৌথ চাষের ক্ষেত্রে দেখতে হবে। মোটামুটি দেখা যায় যে চিংড়ি ওখানে ধান সংগ্রহ করবো আমরা 4-5 মাস পরে, ধান কাটা হয়ে যাবে, হ্যাঁ, আর চিংড়িগুলো আমরা সংগ্রহ করতে পারবো মোটামুটি 5-6 মাস সময়, ঠিক আছে? মানে মোটামুটি ওজনে চিংড়িগুলো ওজন যখন মোটামুটি গড়ে ধরুন 50 থেকে 100 গ্রাম হবে, তখনই আমরা ওইটা সংগ্রহ করতে পারবো। আচ্ছা, সেটাই ওই ওজনের চিংড়ির বাজারে ডিমান্ড বেশি, দামও বেশি পাওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, এবারে আমাদের তো অনুষ্ঠান মিনিট 5-এর মধ্যে শেষ করব। তো আপনাকে একটু বলতে হবে যে এখানকার যে যুবক যুবতীরা যারা অনুষ্ঠান শুনছেন, তাদের সেই চাষের ভবিষ্যৎ চাষের ক্ষেত্রে সম্ভাবনাটা কেমন আছে, এবং একটা লাভ ক্ষতির একটা হিসাব, এবং সরকার কেমন ভাবে সহযোগিতা করে, এই 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট আছে এই আলোচনার ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই। এটা বলেই আমরা অনুষ্ঠান শেষ করবো। হ্যাঁ, ছেলেমেয়েরা যে আকৃষ্ট হবে, এই আকৃষ্ট হওয়ার ক্ষেত্রে মানে ধরুন প্রথম ব্যাপার হচ্ছে
যে তাদের আমরা আগে বলেছি যে প্রশিক্ষণ দরকার। প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন সংস্থা আছে যারা প্রশিক্ষণটা দেয়। তার মধ্যে একদম খুব গুরুত্বপূর্ণ সংস্থা হচ্ছে যারা একটু দীর্ঘস্থায়ী ভাবে পড়াশোনা করতে চায়, তারা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল সায়েন্সেস আছে, হ্যাঁ, বেলগাছিয়াতে, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়। হ্যাঁ ঠিক তাই। ওখান বেলগাছিয়া থেকে গ্রাজুয়েশন করতে পারে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে করতে পারে, আর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এখান থেকে করতে পারে, বা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট অফ ফিশারিজ ওখান থেকে করতে পারে ট্রেনিংটা। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ব্র্যাকিশ ওয়াটার অ্যাকোয়াকালচার, শিবা, যেটা কাকদ্বীপে আছে আর কি, ওদের ব্রাঞ্চ, সেখানে যোগাযোগ। আর সবচেয়ে ভালো যোগাযোগ হচ্ছে কৃষি বিকাশ কেন্দ্র নিমপিট, রামকৃষ্ণ মিশনের। ওখান থেকে ট্রেনিংটা নেওয়া যায় এবং ভালো, আমি নিজেও জানি, আমি গিয়েছি কয়েকবার। ওখান থেকে এই ট্রেনিংটা নিলে খুব ভালো হয়। এবং একটা কথা কি জানেন তো, গভর্নমেন্ট স্তরে ট্রেনিং সবই হয়, কিন্তু আমাদের ওই আফটার কেয়ারটা আমরা করি না। প্রশিক্ষণ আমরা 7 দিন দিলাম, ঠিক আছে, কিন্তু হোয়াট নেক্সট এইটা আমরা খেয়াল করি না। অর্থাৎ যারা ট্রেনিং নিল তারা গ্রামে বা জায়গায় ফিরে গিয়ে চাষ করতে পারছে কিনা, কি কি সমস্যা হচ্ছে, এগুলো আমরা এগুলো কিন্তু আমরা খুব খুঁটিয়ে দেখি না। অর্থাৎ সেখানে তারা আবার সে দৌড়তে হয় বারবার। এজন্য আমার নিজের মনে হচ্ছে, আমি যে কলেজে ছাত্রদের প্রায় বলতাম, আমি ইকোনমিক জিওলজিটা পড়াতাম, ইকোনমিক জিওলজি, ওদের প্রায় বলতাম যে বাবা তোরা এমন কিছু কর, এমন কিছু শেখ যাতে তোরা দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করবে। এটা আমাদের অ্যাওয়ারনেস করার জন্য আমরা যদি গ্রামে গ্রামে ক্যাম্প করি, সেমিনার করি, এবং ওরাকে হাতে কলমে দেখাই, শুধু মুখে বলতে হবে না, হাতে কলমে যদি আমরা দেখাই, আমরা যদি ধরুন একটা মডেল ফার্মে নিয়ে গিয়ে ওদের ডেমনস্ট্রেশন দিই এবং যারা সফল চাষি তাদের সঙ্গে পরিচয় করে দিই, তারাকে মডেল আমরা ওদের তুলে ধরি, তাহলে কিন্তু এটা বেশি কার্যকরী হতে পারে। এবং আমি ছাত্রছাত্রী ভাই বোনদের বলবো, যারা এখন বসে আছো, তারা অবিলম্বে এই ধরনের কথা ভাবো, যাতে করে ওই সাধারণ চাকরি ওটা কিন্তু হবে না। তো আমাদের বাঁচার জন্যই এই পথটা অবলম্বন করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের এই বাস্তব উদাহরণ দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, এবং আয় ব্যয়ের ব্যাপারটা যেটা আপনি বলছেন ওটার একটা নিশ্চয়তা দেখা যাবে। আমি ডিটেলস না বললেও আপনি চাইলে আমি বলতে পারি, হ্যাঁ সংক্ষেপে আমি 2-3টা কথা বলি। যে ধরুন বাগদা, গলদা, ভেনামি আর ধান, চিংড়ি যৌথ চাষ, এই 4টে যদি আমরা একটা তুলনা করি, তাহলে আমি আগে মোট ব্যয়টা বলে নিই। মোট ব্যয় হবে ধরুন বাগদার ক্ষেত্রে 2.15 থেকে 3.40 লাখ, তেমনি গলদার ক্ষেত্রে এটা 1.45 থেকে 2.5 লাখ। ভেনামির ক্ষেত্রে কিন্তু দেখুন অনেক বেশি, এটা প্রায় 4.7 থেকে 8.2 লাখ। অথচ ধান চিংড়ির ক্ষেত্রে এটা অনেক কম, সবচেয়ে কম 1 লাখ থেকে 1,75,000 এই একটা মানে হেক্টর প্রতি, আমরা যেটা বলছি হিসেবটা, এটা হেক্টর প্রতি মানে খরচ আর কি। তেমনি মোট আয় হতে পারে, আমি এই 4টা ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে ধরুন বাগদার হচ্ছে 1.6 লাখ থেকে 4.20 লাখ, গলদার ক্ষেত্রে 1.50 থেকে 4.80 লাখ। ভেনামির ক্ষেত্রে সেটা দেখুন অনেক বেশি, 6 থেকে 18 লাখ হতে পারে এখানে, 6 থেকে 18 লাখ হতে পারে। আর ধান চিংড়ি যৌথ চাষের ক্ষেত্রে যেহেতু ধানও পাচ্ছি আবার মাছও পাচ্ছি, এক্ষেত্রে কিছুটা কম, 1.10 লাখ থেকে 2.60 লাখ। এই হচ্ছে
মোটামুটি একটা হিসেব আর কি। এবং আমাদের আমরা যদি নিট লাভ দেখি তাহলে হুম হুম। বাগদার ক্ষেত্রে হেক্টরে হুম 55,000 থেকে 80,000, হুম আবার গমের ক্ষেত্রে 20,000 থেকে 2,30,000, বেনামের ক্ষেত্রে 1,30,000 থেকে 10,00,000 পর্যন্ত হতে পারে। আবার ধান চিংড়ি যৌথ চাষে হতে পারে 0.10 থেকে 0.85 লাখ। এটা আচ্ছা হচ্ছে মোটামুটি একটা ওভারঅল ব্যাপার। আচ্ছা। এবারে হাতে কলমে আমি যারা কাজ আমি করছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিতে হবে, শিখতে হবে, তাদের সঙ্গে লেগে পড়ে থাকার ব্যাপার রয়েছে, তাই কি না? এইটা, হ্যাঁ, আমি ধরুন একটা বলতে যে সাধারণ যে চাকরিগুলো আমরা পাই বা হুম পাওয়ার চেষ্টা করি, হুম আজকে ধরুন রাস্তাঘাটে তো হোমগার্ডের চাকরিও করছে অনেকে বা এসব হুম করছে। এখন হচ্ছে যে একটা শিক্ষিত ছেলে সে যদি একটা ভালো কিছু করতে যায় নিজের জন্য, পরিবারের জন্য, তাহলে কিন্তু এইগুলো শুধু চিংড়ি নয়, চিংড়ি, মাছ, পোল্ট্রি এগুলো সবই সম্মানজনক এবং লাভজনক। এই দুটো বেশ দিক তাকিয়ে আমার মনে হয় আমি সবাইকে আহ্বান জানাবো এই ধরনের প্রযুক্তিগুলোর ক্ষেত্রে কাজে লাগাতে। বেশ। এবং গভর্নমেন্ট স্কিমে ধরুন অনেক ক্ষেত্রে হুম এমপেটা থেকে আরম্ভ করে গভর্নমেন্টের ধরুন প্রচুর সাবসিডি দেয়, প্রচুর ঠিক। সাবসিডি দেয়। মানে অনেক ক্ষেত্রে ধরুন 65 থেকে 75% পর্যন্ত সাবসিডি পেতে পারে। প্লাস ব্যাংক লোন নেবার আছে, যোগাযোগটা রাখতে হবে একটা ব্যাংক সমস্যা। আছে, হ্যাঁ, করতে পারে। কারণ এইটা করলে কি হবে যে অন্তত দুবেলা দুমুঠো ভালোভাবে মানে বেঁচে থাকার জন্য খাবারের ব্যবস্থা সংস্থান করা যাবে, একটা পরিবারকে প্রতিপালন করা যাবে। ঠিক। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেক মূল্যবান কথা আমাদেরকে বললেন, অনেকটা আমরা সবাই সমৃদ্ধ হলাম। হ্যাঁ, আপনাকে অনেক নমস্কার, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার ভাই। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের বিষয় ছিল কর্মসংস্থানে চিংড়ি চাষ। এই বিষয়ে বলছিলেন বিশেষজ্ঞ হিসেবে ডক্টর নারায়ণ দাস, প্রাক্তন অধ্যক্ষ, চন্দ্রকেতুগড় এস মহাবিদ্যালয়, বেড়াচাপা, এবং পূর্বতন রিডার ও বিভাগীয় প্রধান, প্রাণীবিদ্যা বিভাগ, বসিরহাট কলেজ। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।